টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন, কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে অ্যাসাইলাম প্রার্থীদের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে বা প্রভাব পড়বে, এই ধরনের একটি বিষয়। কারণ এটি নিয়ে অনেকেই আমাদেরকে একটু ভয়ের ভীত সন্ত্রস্ত হয়ে আমাদেরকে অনেকেই যোগাযোগ করেছে। সে কারণে আজকে এই বিষয়টি একটু পরিষ্কার করার জন্য আমরা আলোচনা করতে চাই এবং সময় থাকতে ভায়োলেন্স এগেনস্ট উইমেন বা ভাওয়া নিয়েও আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে কথা বলবার জন্য আমাদের টেলিভিশনের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় অ্যাটর্নি জুরিস্ট, ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। জনাব মিজানুর রহমান, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে অনেক ব্যস্ততা সত্ত্বেও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আপনি ইতিমধ্যেই শুনে ফেলেছেন যে বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। সরকারের আগের সরকারের পতন হয়েছে, নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এখানে ক্ষমতা এখন বা রাষ্ট্র পরিচালনা করছে। এই প্রেক্ষিতে আগের সরকার সময় অনেকেই নানাভাবে নির্যাতিত হয়ে আমেরিকা বা পৃথিবীর বিভিন্ন দেশে যে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছেন, তাদের জীবন স্বাধীনতা বা জীবিকার জন্যই আমরা বলবো না, জীবনের নিরাপত্তার জন্য তারা সেই সমস্ত দেশে আশ্রয় গ্রহণ করেছেন, অ্যাসাইলাম সিক করেছেন। তো সেই ধরনের এই অবস্থার প্রেক্ষিতে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এর কি প্রভাব পড়তে পারে এই অ্যাসাইলাম প্রার্থী যারা আছেন, যারা আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে তাদের আবেদনগুলোর কি প্রভাব পড়তে পারে, এই বিষয়টি নিয়ে যদি আপনি বিস্তারিত আলোচনা করেন, তাহলে যারা আজকে একটু নানানভাবে আতঙ্কের মধ্যে আছে তারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। জনাব মীর এম মিজানুর রহমান। ধন্যবাদ। আমার চেহারাটা যারা খেয়াল করতেছেন দেখবেন আমি একটু চোরের মতো তাকিয়ে আছি, কারণ একটু আগে একটা ধমক খেয়েছি। হ্যাঁ, আমি দেরি করে ফেলেছি। সঞ্চালক মহোদয় এবং টিভি N24 কর্তৃপক্ষের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি একটু আগে মাত্র ফ্লোরিডা থেকে আসলাম এবং আমি অফিস না, সাধারণত টিভি N24 এর স্টুডিওতে গিয়ে প্রোগ্রাম করতে হয়, সেটাও না, আমি বাসা থেকে প্রোগ্রাম করছি। আমি অত্যন্ত লজ্জিত, কিন্তু আমি একটু সুখবর জানাতে চাই। আপনাদের দোয়ায় আজকে আমার একটা খবর হলো যে এই পর্যন্ত আমি 50টি শহরে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ইমিগ্রেশনের উপরে বা অন্যান্য বিষয়ে কাজ করার সৌভাগ্য হলো ক্লায়েন্টের জন্য। ফিজিক্যালি গিয়ে 50টি শহরে, স্টেট না, 50টি শহরে। তো হ্যাভিং সেড দ্যাট, হ্যাঁ, রিসেন্টলি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং সেখানে ব্যাপারটা নিয়ে একটা চিন্তার বিষয়। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কনসার্নিং, কিন্তু ওয়ারিড না। দুটার মধ্যে একটা পার্থক্য আশা করি আপনারা বুঝতে পারছেন। গেল তো প্রথম কথা হচ্ছে, যেহেতু ব্যাপারটা হচ্ছে অ্যাসাইলাম নিয়ে, এখানে একটা কথা সর্বসময় যেটা আপনারা জানেন, কিন্তু আবারও বলে নেই, অ্যাসাইলাম মানেই এটা পলিটিক্যাল অ্যাসাইলাম না। এটা মোটামুটি ধরে নেওয়া হয়, মানে এরকম অনেককে দেখি বলতে পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করেছে। ব্যাপারটা তা না, অ্যাসাইলাম সিক করা এবং পলিটিক্যাল গ্রাউন্ড একটা গ্রাউন্ড, এরকম 5টা গ্রাউন্ড আছে। তো আপনার একটা এর মধ্যে আরো গ্রাউন্ড হচ্ছে, একটা হচ্ছে আপনার ধর্মীয়, মানে যেই ধর্মে বিশ্বাস করেন বা যেই ধর্ম প্র্যাকটিস করেন বা যেই ধর্মে ধর্মান্তরিত হলেন, সেইভাবে সেই ভিত্তিতে আপনি একটা নির্যাতনের শিকার হতে পারেন। হ্যাঁ, তারপরে মেম্বারশিপ ইন এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, যেমন আপনি সাংবাদিক, কি আপনি একটা বিশেষ নীতিতে বিশ্বাস করেন, বিশেষ গ্রুপের মধ্যে আপনি একটা যেমন একটা ইসলামিক কান্ট্রিতে বা ওই ধরনের একটা সমাজে
আপনি একজন শিক্ষিত এনলাইটেন ভদ্রমহিলা, হ্যাঁ, তাদের এবং আপনি একটা মডার্ন কিছু একটা চিন্তা করেন, সেখানে ধর্মান্ধ গোষ্ঠীর মাধ্যমে আপনি একটু নির্যাতনের শিকার হতে পারেন, হ্যাঁ, বা আপনি মহিলাদের উন্নয়নের জন্য, বাচ্চাদের উন্নয়নের জন্য বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামের বা বিভিন্ন সোশ্যাল ইস্যুতে উন্নয়ন একজন কর্মী, সেখানে আপনি সমস্যায় পড়তে পারেন। একটা বড় গ্রুপ হচ্ছে সাংবাদিক, মিডিয়া কর্মীরা, হ্যাঁ, একটা সবসময় একটা সমস্যার সম্মুখীন হন, তারা একটা এই মেম্বারশিপ ইন পার্টিকুলার সোশ্যাল গ্রুপের মধ্যে পড়তে পারে। তারপরে যারা আদি অধিবাসী আছে, সেখান থেকে একটা সমস্যায় পড়তে পারে। এভাবে করে 5টি গ্রাউন্ড আছে। তো সুতরাং খুব ভয়ের কিছু ব্যাপার নাই যে শুধুমাত্র পলিটিক্যাল যে চেঞ্জ হলেই তার অ্যাসাইলামে অন্যান্য ব্যাপারও সুযোগ সুবিধা রয়েছে। আপনার যদি অন্য কোনো ভাবে আপনি নির্যাতিত হয়ে থাকেন বা ভয় আছে দেশে গেলে, সেইভাবে যদি একটা ব্যাপার হয়, এটাকে বলে ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ ফিউচার পারসিকিউশন। কারণ অনেকেই ভাবে শুধুমাত্র পাস্ট পারসিকিউশন হলে অ্যাসাইলাম পাওয়া যায়, তা নয়। আপনার ধরেন আপনি বেড়াতে এসছেন, আপনি দেশে কোনো সমস্যা ছিল না, কিন্তু এইখানে, হ্যাঁ, আপনি এমন কোনো ভাবে আপনার ম্যাটেরিয়াল চেঞ্জ ইন সার্কামস্টেন্সেস হলো, যার ফলে আপনি আপনার চিন্তা করার রিজন আছে যে আপনি নিজ ভূমে ফিরে গেলে আপনার সমস্যা হবে। এবং এখানে একটা যেহেতু এটা একটা খুবই দরকারি, এটা একটা কথা, এটা বলে নেই, এটার সাথে একটা দেখাতে হবে যে যারা আপনার উপর অত্যাচারটা করবে, এটা শুধু সরকার না, আমি আসছি সেখানে, তারা ইউ হ্যাভ রিজন টু বিলিভ দে নো অ্যাবাউট ইউ, আপনি কি করতেছেন। এবং কেন বললাম শুধু সরকার না, যেমন ধরেন আর কোন গ্রুপ যদি থাকে যারা আপনার উপর অত্যাচার করতে পারেন, হ্যাঁ, তাদেরকে যদি সরকার কন্ট্রোল করতে চায় না বা পারে না, এমন কোন যদি গ্রুপ আসে, হ্যাঁ, অবস্থায়, তাহলে তাদের মাধ্যমে যদি আপনি অত্যাচারিত হয়ে থাকেন বা হতে পারেন বলে চিন্তার বিষয় আছে, তাহলে আপনি কি যেন বলেন, আপনি এখানে অ্যাসাইলাম সিক করতে পারেন। এখানে আমি একটা কথা বলে নেই যে আপনারা যেমন সাউথ আমেরিকার, সেন্ট্রাল আমেরিকার বহু দেশ আছে যেখানে আমাদের ক্লায়েন্ট আছে এবং আমরা দেখেছি সেখানে গ্যাং ভায়োলেন্স একটা বড় জিনিস। তারপর অনেক বিদ্রোহী গ্রুপ আছে, সরকারের হয়তো দিনের বেলা কন্ট্রোল আছে, রাত্রেবেলা তাদের কোনো কন্ট্রোল নাই, তারা সমস্ত দখল নিয়ে নেয় এবং তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ভাবে, সেটা অন্যান্য দেশের সমর্থনই হোক, যেভাবে হোক, তারা অস্ত্র পায় এবং তাদেরকে হয় তাদের সাথে যোগ দিতে হবে, নাহলে চাঁদা দিতে হবে, এভাবে বিভিন্ন ভাবে এরকম তাদের নিয়ে সমস্যা ইস্যুজ আছে। ঠিক তেমনি ভাবে যেমন বাংলাদেশে আমি একটা ঘটনা বহু মানুষকে ব্যক্তিগতভাবে বলেছি, আজকে আমি বলি। 1980 সালে কি জানি বলে, আমি ম্যাট্রিক পাস করি। তো অনেকে নাকি বয়স বলতে হয় না, তো বুঝতেই পারতেছেন আমার বয়স অনেক, সে 80 সালে ম্যাট্রিক পাস করেছি। তো আমার রেজাল্টের কারণে ওখানে আমি একটু গর্ব করে বলি, আমি আর্টসে আমি মানবিক বিভাগে 2য় স্থান অধিকার করেছিলাম, ইতিহাসে লেটার ছিল, ইত্যাদি গেল। তো তারপর অঙ্কেও লেটার পেয়েছিলাম, যদিও আমাকে অঙ্কে খারাপের জন্য আমাকে জোর করে আর্টস দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা অনেকে জানেন না, মানে জানবেন না, আমাদের ক্যাডেট কলেজে, আমি মহর্ষি ক্যাডেট কলেজের ছাত্র, ওই জোর করে দেওয়া হতো। তো এটা খুব একটা শরমের ব্যাপার, কিন্তু আল্লাহর মতো পার হয়ে গেছি। তো যাই হোক, ওই রেজাল্টের কারণে তৎকালীন প্রেসিডেন্টের সাথে হিজবুল বাহার তৎকালীন সবচেয়ে বড় জাহাজে করে আমরা বেড়াতে গেছিলাম। সেখানে কম্বাইন্ডে একটা ছেলে, আমি প্রতিশোধটা বলবো না, তাহলে চিনে যেতে পারে মানুষে, হ্যাঁ, খুব ভালো রেজাল্ট করা একটা ছেলেকে নিতে দেওয়া হয় নাই। কি ব্যাপার, সে কোনো একটা ধর্মভিত্তিক দলের ছাত্র সংগঠন করত। তা আমি বলতে চাচ্ছি, সেই মাত্র 80 সালেও, হ্যাঁ, সেই সময় একটা বাচ্চা ছেলে ক্লাস 10 পাস, হ্যাঁ, সে একটা ধর্মভিত্তিক ছাত্র সংগঠন করতো, কিন্তু যদিও সে অত্যন্ত মেধাবী, মানে কম্বাইনে ভালো রেজাল্ট করেছে, তাকে নিতে দেয় না। তো কিন্তু আজকে যদি আপনারা দেখেন, শুধুমাত্র ওই ধর্মভিত্তিক ছাত্র সংগঠন না, বাংলাদেশে এরকমের শত শত এরকমের সংগঠন হয়ে গেছে ধর্মীয় ভিত্তিকে গেল। এমনকি এই যে বর্তমানে যে সরকার আসলো, দেখলাম তাদের সাথে, হ্যাঁ, প্রচুর এরকম ধর্মভিত্তিক সংগঠন তাদের সাথে বেশ
ভালো একটা যোগাযোগ আমি দেখলাম মিটিং থেকে শুরু করে। তো ফলে এদের মধ্যে সবাই তো আর একরকম না। আমি শুধু বলতে চাচ্ছি যারা ধর্মান্ধ গোষ্ঠী, আবারও বলছি ধর্মান্ধ গোষ্ঠী, তারা অনেক সময় চায় না যে মহিলারা এরকম আর বেশি পড়ালেখা করুক, তারপরে তারা গিয়া উন্নতি করুক, হ্যাঁ, তারা ওই ভাত টাত রানবে, কেক টেক রানবে, এগুলা করুক। তো তাদের মাধ্যমেও যদি তারা এত শক্তিশালী এখন গ্রুপ, এই যে রিসেন্টলি দেখতে পাচ্ছি তাদেরকে কানে বসে উঠার বলানো করাচ্ছে, কেন তারা প্যান্ট শার্ট পরে না, যদি কোথায় কক্সবাজারে গেছে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের সিচুয়েশন যদি হয়, কেউ যদি এরকম সিচুয়েশনে পড়ে বা তাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা, ফলে তাদের এরকম কেস আছে। আচ্ছা, তারপরে দেখা গেল যে সে কোন একটা গ্রুপ একটা কোনো কারণে একটা সুবিধা পেত রাষ্ট্রীয় ভাবে, সেই গ্রুপের যদি তাদের আত্মীয় স্বজনরা যদি কোনোভাবে নির্যাতিত হয়ে থাকে, হ্যাঁ, তো সেটা রাইট রং এর পর্যায়ে আমি যাচ্ছি না। এখানে অনেকেই জানেন, যেমন আপনি প্রথমেই বললেন গত সরকারের আমলে অনেকে অত্যাচারিত হয়েছে, এমনও দেখা গেছে ওই পার্টি করে কিন্তু ওই পার্টির বিরুদ্ধে বলেও অ্যাসাইলাম করেছে, এরকমের অনেকে থাকতে পারে। রিসেন্টলি একজনের কথা শুনলাম যার সাথে নাকি কোন এক অনেক বড় এক ভদ্রমহিলার সাথে কথা হয়েছে, হ্যাঁ, খুব আপা আপা করতেছেন, সেও নাকি ওইটার বিরুদ্ধে বলে অ্যাসাইলাম পেয়েছেন। তো এই ধরনের ঘটনা আছে। কিন্তু আমি বলছি যে এই ধরনের যদি সিচুয়েশন থাকে, তাহলে ওর ভিত্তিতে আপনি আমেরিকার প্রোটেকশন পেতে পারেন। হ্যাঁ, আপনার মতবাদের সাথে মিলল না বলেই যে আপনি খারাপ, এমন কোনো কথা নাই। তো কথাটা হচ্ছে যে এইভাবে করে একেবারেই সব শেষ হয়ে গেছে তা নয়। হ্যাঁ, আপনার যদি কোনো ভয় থাকে বা আগে আপনি অত্যাচারিত হয়েছেন বা এখন নতুন করে আসছেন, তাহলে তাদেরও। আবার আরেকটা জিনিস, যেটা আমি বেশ কয়েকবার বলেছি, আবার বলি, যারা অলরেডি অ্যাসাইলাম সিক করে আছেন তাদের একটা বড় অংশ চিন্তায় থাকতে পারেন। আমি তো এই গত সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের দ্বারা অত্যাচারিত আমি হয়েছি, হ্যাঁ, আমার কি হবে? একটা কথা হচ্ছে, আপনার ওইটা শেষ হয়ে যায়নি, আপনি অত্যাচারিত হয়েছেন, সেটা এখনো রয়ে গেছে। কিন্তু আপনি যদি এমন অবস্থা হয়, ধরেন আপনি সেই 13 সাল থেকে এখানে আছেন, 16 সাল থেকে এখানে আছেন, আপনি এখানে আসার পরে অনেক কিছু আপনি করেছেন, শুধু যে আপনি ওই অ্যাপ্লিকেশন করে বসে থেকেছেন তা তো না। আপনি এখানে এসছেন, এখানে আপনি কাজ করেন, ফ্যামিলি নিয়ে আছেন, হ্যাঁ, হয়তো কিছু পড়াশোনা করছেন। তারপরে আপনি চিন্তা করলেন, হ্যাঁ, এখন যেহেতু আমি দেশে ওইভাবে করে সংগ্রাম করতে পারছি না, কিন্তু স্টিল আপনারা এখানে অনেকেই আমি জানি 1 টাকা পাঠালেও ওখানে সে 120 টাকা হয়ে যাচ্ছে। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. আপনি হয়তো একটা গরিব মানুষকে একটু হেল্প করছেন, এভাবে করে বিভিন্ন ভাবে হয়তো আপনি দেশে বিভিন্নভাবে জড়িত, নারীর উন্নয়নের জন্য, হ্যাঁ, শিশু বিবাহের বিরুদ্ধে এরকম বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন, হয়তো লেখালেখি করছেন। হ্যাঁ, এখানে বহু লোকই আছে এখানে আসার পরে হয়তো এভাবে করে রাস্তায় সংগ্রাম করতে পারছেন না, কিন্তু কথাটা হচ্ছে ডেমনস্ট্রেশনে বক্তৃতা দিতে পারছেন না, কিন্তু লেখনির মাধ্যমে বা বিভিন্ন টক শোতে গিয়ে এরকম করে আপনার বক্তব্য হাজির করছেন দেশের বিভিন্ন ইস্যুতে। সেটা যে শুধু রাজনৈতিক তা নয়, কারণ একটা সমাজের যদি উন্নতি না হয়, আপনার ব্যক্তিগত চরিত্রের যদি উন্নতি না হয়, যতই সরকার পরিবর্তন হোক, হ্যাঁ, আপনার যদি পার্সোনালিটি ওরকম স্ট্রং না হয়, তখন সঞ্চালক মহোদয় কিছু বলবেন। হ্যাঁ, অ্যাটর্নি মীর মিজান, আপনার কথাগুলো খুব মনোযোগের সাথে আমি শুনছিলাম, কিন্তু আজকের বিষয়ের সাথে একটু সংশ্লিষ্টতা রেখে যে বিষয়টি আমি বলতে চাই বা যে বিষয়টি সম্পর্কে মানুষ একটু আতঙ্কিত জানতে চান, এবং আপনিও বলেছেন একটা জায়গায় যে দেশে গেলে তার জীবনের ঝুঁকিও থাকতে পারে, সমস্যা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যেটি মানুষ জানতে চাচ্ছে সেটি হচ্ছে যে
তারা মানে সাবেক যে সরকার ছিল বা আমাদের এখানে যাকে আমরা স্বৈরাচারী সরকার বলছি, সেই সরকারের সময় যারা বিরোধী পক্ষের ছিলেন, বিরোধী দল করেছেন, তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে তাদের জীবনের নিরাপত্তার জন্য ধরুন যে আমেরিকায় অ্যাসাইলাম সিক করেছেন। তো এখন তো সেই সরকার আর নেই। এখন যিনি যে দলটি করতেন, যে দলের হয়ে কথা বলার কারণে তাকে নির্যাতিত হতে হয়েছে এবং সে আজকে আমেরিকায় তার নিরাপত্তার জন্য, জীবনের নিরাপত্তার জন্য সেখানে তিনি আশ্রয় প্রার্থনা করেছেন। এখন যেটা আপনি যেহেতু এটার সঙ্গে এই পেশার সঙ্গে জড়িত এবং অসংখ্য কেস আপনার কাছে আছে, এবং আমরা যেটুকুন শুনতে পেয়েছি যে কোনো একটি কেস কোর্টে যখন হিয়ারিংয়ের জন্য গেছে তখন এরকম কি কোনো কিছু ঘটছে যে জাজ সাহেব বলছেন যে তুমি যে দল করতে সেই দল তো এখন ক্ষমতায়, যে দলের সমালোচনা করছে সেই দল এখন ক্ষমতায় নেই, তোমাদের সপক্ষীয় দল এখন ক্ষমতায় আছে, তাহলে তো তোমার আর জীবনের নিরাপত্তার কোনো হুমকি নেই, তাহলে তোমার অ্যাসাইলাম সিক করার প্রয়োজনটা কি আছে, তুমি দেশে চলে যাও। এই ধরনের কোনো ব্যবস্থা, এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে পারে কিনা, এটি হচ্ছে আমার প্রশ্ন। আমি খুব ভালো করে আমার মনে রাখা উচিত, এই প্রোগ্রাম আমি সঞ্চালক মহোদয়ের নির্দেশনার আন্ডারে কথা বলতে হবে আমাকে। সুতরাং যেই মুহূর্তে আমি ফিল করেছি উনি বোধহয় কিছু বলতে চান, আমি স্টপ করেছি। আমি বিনয়ের সাথে আমি বলবো আমাকে আরেকটু সময় দেন, আমি যে কথাগুলো বলছি ওইটা এই প্রশ্নের উত্তরে আমি একটু আসতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনার ইভেন যেমন ধরেন বর্ডারে যখন একটা মানুষ ধরা পড়ছে, অনেকেই বলতেছে, অনেকম আমি আরো বহু বছর ধরে শুনতেছি যে আমি এখানে কাজ করতে চাই, তখন তাকে পরে ধরা হয়েছে যে তুমি তো বলছিলে তুমি কাজ করবা, হ্যাঁ তোমার তো তখন বলো নাই যে তোমার পলিটিক্যাল প্রবলেম আছে কি অন্য প্রবলেম আছে, তুমি এখানে আসছো ম্যাকডোনাল্ডসে কাজ করে পয়সা জমাবা, দেশে টাকা পাঠাবা, বা দেশে কাজ নাই ইত্যাদি। এখন এই কথা বলছো, এই ব্যাপারে কেস ল আছে। আপনি ইউ ক্যান হ্যাভ মাল্টিপল রিজনস টু কাম ইন দিস কান্ট্রি, ইফ ওয়ান মেজর রিজন ইজ those 5 grounds, তাহলেও অ্যাসাইলাম সিক করা যায় এবং পাওয়া যায়। ধরেন এইখানে আমি এই কথাটা বলছি এই কারণে, তখন ছিল ওইটা একটা রিজন যে আপনি ধরেন একটা পার্টি করতেন, কিন্তু যেই পতিত যেই সরকার তাদের লোকজন আপনাকে অত্যাচারিত করতো, ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এখন তো সেই অবস্থাটা নাই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটাই আপনি একটু স্মরণ রাখবেন, যেটা আপনি বলবেন সেটা আমরা শুনবো। তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে টেলিফোনে অপেক্ষা করছেন, আমরা তার ফোনটি নিয়ে তারপরে আপনার এই বিষয়টি নিয়ে আমরা আবার আসবো। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থাপক এবং সম্মানিত অতিথি, আশা করি আপনারা ভালো আছেন। যে আমি জলি বলছিলাম ওজন পার্ক থেকে। সম্মানিত উপস্থাপক এবং সম্মানিত অতিথি নিশ্চয়ই জেনে থাকবেন আমার হাজবেন্ড যে খুব রিসেন্টলি মারা গেছেন, তো আমি একটা কোয়েকশন করবো আর কি এই বিষয় নিয়ে। তো আমি জানতে চাচ্ছি, আমার প্রশ্নটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি ট্রাই করবো খুব ছোট করে করার জন্য। তো আমি আসলে আমাদের প্রপার্টি আছে, কিন্তু আমি অনেক কিছু, আপনারা জানেন কোনো মানুষ মারা গেলে আমার আসলে কোনো আইডিয়া নেই যে আমি কিভাবে শুরু করব। এখন আমি ওর মানে ব্যাংক অ্যাকাউন্টে যে আমার নাম আছে, সেভিং, ডেবিট কার্ড, এগুলা, কিন্তু ওরা আমার নাম আছে, কিন্তু মানে বেনিফিশিয়ারি আমার নাম বলতেছে, কিন্তু স্টিল ওরা চাইতেছে যে এফিডেভিট এই সার্ভাইভিং স্পাউস একটা করতে হবে। তো আমি জানতে চাচ্ছি অ্যাটর্নি সাহেবের কাছে এটা আসলে জিনিসটা আমি কিভাবে কার মাধ্যমে করব। আমি নিজে তো এগুলো আমি করতে পারবো না, তাছাড়া মেন্টালি এই সিচুয়েশনে এগুলো তো করতে পারবো না। আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রপার্টি আমি জানি না ও উইল করছে বা ট্রাস্ট, এগুলো আসলে কিচ্ছু জানি না, কারণ আমার বিয়ের আগে ওর বাসা কিনছে এবং ওর ভাইয়ের নামও আছে। কিন্তু আমি যে কোর্টে গিয়েছিলাম কালকে, ওরা বললো যে আমি জানতে হবে লাইক 50,000 এর নিচে বা উপরে ওর সেভিং এ আছে নাকি। কিন্তু আসলে ওরা বলতেছে যে আমি ইনফরমেশন না দিলে ওরা কিছু করতে পারবে না। তো এর মধ্যে ওর নাম, আমার নাম নেই আবার বাসায়, কিন্তু বিয়ের আগে কিনেছে, তো এখন আমার নামে ট্রান্সফার করতে হলে আসলে আমি কিভাবে শুরু করব? কোনো অ্যাটর্নি দিয়ে না কোনো সিপিএ দিয়ে, ভালোভাবে কিছু বুঝতে পারতেছে না। যদি অ্যাটর্নি সাহেব আমাকে একটু গাইড করেন, অনেক দোয়া করব। অনেক ধন্যবাদ জলি আপনার এই প্রশ্নের জন্য। এবং
পাশাপাশি খুব সহমর্মিতা প্রকাশ করছে আপনার এই দুঃখজনক ঘটনার জন্যে। মানুষের জীবনে যদিও আমরা জানি এটি খুবই স্বাভাবিক, আমরা আজকে দুনিয়াতে আছি কালকে থাকবো না, তারপরও খুব অসময়ে কেউ চলে গেলে আমরা খুব সেটাকে মেনে নিতে পারি না। সে কারণে আপনার এই দুঃখজনক ঘটনার জন্য আবারও সহমর্মিতা প্রকাশ করছি। আপনার এই প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। অ্যাটর্নি মীর মিজান তার প্রশ্নটি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং আপনি যদি তাকে একটু পরামর্শ দেন এই ব্যাপারে। হ্যাঁ, আমি কোনো কারণে যান্ত্রিক গোলযোগের কারণে আমি কথাবার্তা গুলা শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ, তাহলে আমি একটু যতটুকু ওনার হাজবেন্ড মারা গেছেন, জি, এবং উনি বিভিন্ন ইস্যুতে এখন মানে ইস্যুর মাঝখানে আছেন। তো ওনার হাজবেন্ড মারা গেছেন, ওনার হাজবেন্ডের কিছু প্রপার্টি আছে, বিয়ের আগে যে বাড়িটা কিনেছিল, তারপরে ওনার ভাইয়ের নামও আছে, ওনার ব্যাংকে হয়তো কিছু টাকা পড়িয়ে আছে বা উত্তরাধিকার সূত্রে উনি কিভাবে এই জিনিসগুলোর পেতে পারেন। মূল কথা হচ্ছে এইটা, ওনার হাজবেন্ডের এই যে সম্পদগুলো আছেন সেই জিনিসগুলো উনি কোর্টে গেছেন বা সেখানে তার অনেকগুলো এভিডেন্স চাচ্ছেন, ওনার পক্ষে কতটা সেটা জোগাড় করা বা কিভাবে জোগাড় করা সম্ভব হয়ে এই উত্তরাধিকার সূত্রে উনি জিনিসগুলো পেতে পারেন সেই বিষয়টি সম্পর্কে আপনি একটু পরামর্শ দেবেন। আমি অবাক হচ্ছি না যে উনি এই অনুষ্ঠানে উনি ফোন করেছেন। আমি মনে করি যে এটা অত্যন্ত ভালো একটা ব্যাপার আমাদের জন্য যে উনি আমাদেরকে ফোন করেছেন। আমি একটা উদাহরণ দিয়ে বলি, একেবারে সেকেন্ডারি লেভেলে ছিলেন কোন এক ভদ্রলোক, উনিও মারা গেছেন, ওনার ওয়াইফকে মানে সাধারণভাবে উনি এগুলা সমস্যার সমাধান করতে পারেননি, এরকম অবস্থা। এবং ওনাদেরও বেশ আত্মীয় স্বজন ছিল, কিন্তু কাজ হয়নি। তারা অ্যাটর্নি রিপ্রেজেন্টেশন নিয়ে তারপরে এইগুলো সমাধান করেছেন। সুতরাং আমি অবাক হচ্ছি না, এবং আমি যা বুঝতে পারলাম উনি কিছুটা কোর্ট কাছারি করেছেন। আর এখানে কিছু ব্যাপার আছে, যেমন ওই যে বললেন যে এখানে ভাইয়ের নামে আছে। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলোর প্রথম ধাপ হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে উনি করেছেন, সেটা হচ্ছে যে নিজেদের মধ্যে, হ্যাঁ, যারা আত্মীয় স্বজনরা আছেন, তারা দেখেন কতটুকু হেল্প করতে পারেন, হ্যাঁ, এবং নিজেদের মধ্যে যেই ধরনের সমস্যাগুলো আছে এগুলা মিটিয়ে ফেলতে পারেন কিনা। যেহেতু এই যে বলেন এটা তো ওনার ভাইয়ের জিনিস, কিন্তু আরেক ভাইয়ের নামে করেছেন, না না, ওনার স্বামীর নামেও আছে, ভাইয়ের নামও, যেহেতু বিয়ের আগে বাড়িটা কিনেছিলেন। তো এই হচ্ছে কথা। মানে আমি বলছি যে সবকিছুই লিটিগেশনে যাওয়ার আগে আপনারা চেষ্টা করেন নিজেদের মধ্যে, যে এই যে যেমন ওটা যে ভাই মারা গেছে ওইখানে পরে উত্তরসূরি কি হবে সেখানেও যদি না থাকে, হ্যাঁ, মানে নিজেদের মধ্যে যেই ব্যাপারগুলো আছে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন, একটা কথা। আর তা না হলে আপনি যদি মনে করেন আপনি বিভিন্ন দ্বারে দ্বারে যাবেন, একা একা যাবেন, এটা এখানে ইটস অ্যাবসার্ড একটা ব্যাপার। আপনি ইমিডিয়েটলি এখানে টাকা পয়সার ব্যাপার, হ্যাঁ, বেশ কিছু টাকা পয়সার ব্যাপার আমি যা বুঝতে পারছি, ইউ শুড হ্যাভ এ লয়ার। আমি নর্মালি এইভাবে বলি না, আমি এখান থেকেই অনেক কিছু বলি, কিন্তু এই জাতীয় ব্যাপারে আপনার ডেফিনেটলি, হ্যাঁ, আপনার লোকালে যারা আছেন ওদের সাথে কথা বলে ইউ শুড ডেফিনেটলি সি এ লয়ার। এবং এখানে বেশ কিছু টাকা পয়সার ব্যাপার, আপনি জাস্ট আধা আধির মধ্যে কিছু যাওয়ার চেষ্টা করবেন না, হ্যাঁ, এবং করে তারপরে যে ব্যাংকে টাকা আছে, তারপরে অন্যান্য জায়গায় যে সমস্ত বাড়িঘরে ওনার শেয়ার আছে, এই সমস্ত ব্যাপারে ডিল করার জন্য এখানে এটা জাস্ট একটা টিপিক্যাল ব্যাপার। ব্যাংকে গেছে ওনারা, বলছে যে গো টু ইওর লয়ার। মানে নর্মাল ভাবে আপনার এই কাজটা সমাধান হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। হ্যাঁ, বেশ কিছুদিন এটা নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখবেন যে আপনি আপনার প্রয়োজন হবে। সুতরাং এটা ইমিডিয়েটলি যদি এটা না করেন, উইদিন 2 days যদি নিজেদের মধ্যে সব ব্যবস্থা হয়ে যায় ভালো কথা, যদি তা না হয় সিক রিপ্রেজেন্টেশন। তা সেক্ষেত্রে আমেরিকার উত্তরাধিকার আইনটা কি বলে, যেহেতু উনি ওনার বৈধ স্ত্রী, ওনাকে একটা হচ্ছে যে ওনাকে করতে পারবে না, কি জানি বলে, বঞ্চিত করতে পারবেন না, এই হলো কথা। যদি ওই ধরনের কোনো ব্যাপার থাকে যে ওনার আর ওনার ওয়াইফ, এরকমের অনেক সময় এখানে অনেক ক্ষেত্রে হয়, বিভিন্ন কাগজপত্রের ঝামেলার কারণেই হোক, যেই কারণেই হোক, যে আত্মীয় আছে যেমন ভাইয়ের নামে কিনছে,
উনিও টাকা পয়সা দিচ্ছে, সবাই জানে যেটা ওনারই বাড়ি, ওনার টাকা পয়সা কিছু কিনছে সেই এক বোনের নামে, কি নামে এই ধরনের কিছু ব্যাপার এখন বোনে দেয় না। যতই ওনার এখন বউ আছে, হ্যাঁ, এটা ওনার নামে আছে, ওনার নামেই আছে। হ্যাঁ, এই যে এতদিন পর্যন্ত টাকা পয়সা দিচ্ছে, এই করছে সেই করছে, সবাই জানে এই ধরনের ব্যাপার। এরকম বহু কিছু ঘটছে, উনি হয়তো এখানে সবকিছু ভেঙে বলে নাই। আমি এরকম বহু কেস জানি এরকমের, যারা অন্যের নামে বাড়িটা কিনে ফর হোয়াট এভার দ্য রিজন ইজ, এবং কোনো সমস্যা ছিল না। এই সমস্যার সমাধানের জন্য উনি কি একজন অ্যাটর্নির দ্বারস্থ হবেন নাকি সিপিএ দের কাছে যেতে হবে? প্রথমেই বলেছি, আপনি জানেন যে আমি সাধারণত এভাবে বলি না, আমি একদম একেবারে কোন ফর্ম কি অ্যাপ্লিকেশন সব এইখানে বলার চেষ্টা করি। এইখানে ওনার যে এই ব্যাপারটা যেটা ঘটেছে, এটা না হলে উনি এই পর্যন্ত এইখানে ফোনটা করতো না, সোজা কথা। ঠিক আছে, উনি কি কোনো সিপি এর কাছেও যেতে হবে ওনাকে এই সমস্যার সমাধানের জন্য, নাকি একজন অ্যাটর্নির কাছে গেলেই হবে? অনেক এক্সপার্ট এখানে কাজ করবে, সেটা এক জিনিস, কিন্তু যে কোনো এইসব ব্যাপারে এটা হচ্ছে প্রথম, এটা সিপি আর ওই অ্যাটর্নি, এটা কোনো মানে না সাবস্টিটিউট না, ইট ইজ অ্যাটর্নি। দেন হোয়াটএভার দ্য মানে ইকোনমিক অ্যানালাইসিস করবে না অ্যাকাউন্টিং করবে, দে উইল বি দ্য হেল্পিং হ্যান্ড, বাট ইউ হ্যাভ টু হ্যাভ ইউর লয়ার। এটা মানে লয়ারের ওই সাবস্টিটিউট সিপিএ হতে পারে না, দে আর হেল্পিং হ্যান্ডস, সোজা কথা। অ্যাকাউন্টিং করবে, এটা করবে, সে করবে, বাট ইজ দ্য লয়ার হু উইল লিড এভরিথিং, থিংস লাইক দ্যাট। অনেক ধন্যবাদ জলি, আপনি আশা করি যে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আসলে আপনি সঠিক পথেই আছেন। যদি আপনার একজন অ্যাটর্নি থেকে থাকে তাহলে তার সঙ্গে পরামর্শ করতে পারেন। এবং সোজা কথা, অ্যাটর্নি মানে পয়সা করে দিবেন, কোন আদাদের মধ্যে না আমি গরিব টরিব এইসব কিছু না। এটা কেন বলতেছি, নাইলে ওই সার্ভিস ওরকমই পাবেন, এই হলো কথা। লয়ার মানে টাকা পয়সা, সোজা কথা। ওই আদাদের কেসটা নেওয়ার চেষ্টা করবে, ওই যে শোনা যায় ফ্রি নাকি কি সমস্ত আছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। তো জলি, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আমার মনে হয় আপনিও সঠিক পথেই আছেন, এবং আজকের আলোচকও সে কথাই বললেন যে আপনি নিশ্চয়ই সঠিক পথেই আছেন। এইভাবে আমার মনে হয় যে যদি কোনো আরও পরবর্তীতে সমস্যার সম্মুখীন হন, আমাদেরকে আবার ফোন দিলে আমরা হয়তো আরও বিস্তারিতভাবে আপনাকে বলতে পারবো, সেটা আপনার কতটুকু অগ্রসর হয়েছে সেটার উপরে ফলো আপ নেবার জন্য। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা আপনার কথা শুনবো, তবে একটা বিরতিতে যেতে চাই, বিরতির পরে এসে আপনার কথাগুলো শুনতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব মিজানুর রহমান, আমরা বিরতির আগে আপনার কথাগুলো শুনছিলাম, যে প্রশ্নটি আমি করেছিলাম সেটার প্রেক্ষিতে আপনি একটি জবাব দেওয়ার ছিলেন, এবং সেক্ষেত্রে একটা জায়গায় থামিয়ে দিয়েছিলাম। এখন যদি বাকি কথাগুলো আমরা শুনতে পারি। থামিয়ে দেওয়ার তো প্রশ্নই আসে না, আপনি এটাকে মানে প্রপার চ্যানেলে নিয়ে যাচ্ছিলেন, এই হচ্ছে কথাটা। থামিয়ে দেওয়া না, আমি যদি বলে থাকি তাহলে এটা বেয়াদব হয়েছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, আপনি যেই সমস্যায় পড়েছিলেন সেটা ফর আপনার পলিটিক্যাল ভিউ, এটা কখনোই শেষ হয়ে যায় নাই। আপনার যে শরীরে যে আহত হয়েছিলেন, মাথা ফেটে গিয়েছিল, সেই রক্তের দাগ আমার মনে হয় এখনো শুকায় নেই, সেগুলো ঠিকই আছে, এবং সেটা আপনার পলিটিক্যাল মোটিভ মানে আপনার আইডিওলজির কারণে। কিন্তু কথা হচ্ছে, এখানে আসার পরে যেই মানুষটা এই ধরনের পলিটিক্স করেছে, বিভিন্ন কারণে যে অত্যাচারিত হয়েছে, সেই মানুষটা কারা? যার একটা ভিশন আছে দেশের ব্যাপারে, সমাজের ব্যাপারে, সমাজের উন্নয়নের ব্যাপারে, তার একটা আপনার একটা ভিশন ছিল, সেই জন্য আপনি এই সমস্যায় পড়েছিলেন। তো এখন যেহেতু এখানে নাই, এই অবস্থায় আপনি নাই, আপনি হয়তো অন্য দিক দিয়ে কিছু করছেন,
যেমন আপনি গরিবের জন্য কিছু করতেছেন, এখান থেকে 100 টাকা পেটালো অনেকগুলা টাকা। কয়টা বাচ্চাকে আপনি পড়াচ্ছেন ওইখানে, যে স্কুলটাতে একটা লাইট নাই, একটা বেঞ্চ নাই, আপনি বেঞ্চ দিচ্ছেন। যেই বাচ্চা মেয়েটাকে ধরে নিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, তারপরে ছোট মানে নারীদের উন্নয়নের জন্য আপনি হয়তো তারা যদি কিছু একটা ট্রেনিং দিয়ে কিছু ইনকাম করতে পারে, তারা স্বাবলম্বী হবে, এই ধরনের অনেক কিছু করছেন। তো এগুলার কারণে ওই যে বললাম, সমাজে একটা এস্টাবলিশ গোষ্ঠী আছে, তারা এগুলো পছন্দ করে না, যে একটা গ্রুপ বড় হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, স্বাবলম্বী হয়ে যাচ্ছে, বা ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে এটা রং বা হোয়াটএভার ইট ইজ। এই সমস্ত কারণে আপনি হয়তো দেখা গেল যে আপনি হয়তো এখানে বসে মার খাচ্ছেন না, কিন্তু যারা এই অর্গানাইজেশনটা করতেছে, আপনি যাদেরকে দিয়ে চালাচ্ছেন, তাদেরকে হয়তো বিভিন্ন ভাবে তারা অত্যাচার করছে, এবং আপনার নামে বাংলাদেশে আপনি জানেন জেলখানায় আছে মৃত ব্যক্তি, তার নামেও কেস হয়ে যায়। তো ঠিক তেমনি হয়তো আপনার নামে 3-4টা ফলস কেস দিয়ে দিচ্ছে, যাতে করে অন্তত ভয়ে আপনি না যান। তাইলে এই যে ইন এডিশন টু আপনার অন্যান্য ভাবে যে ধরনের সমস্যা আছে, তার বাইরেও আপনি, ওটা তো হচ্ছে পাস্ট পারসিকিউশনের ব্যাপার, আর ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ ফিউচার পারসিকিউশন, এই যে আপনি এগুলা করছেন, এগুলার কারণে যদি আপনি বিভিন্ন, আপনার নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট করায় রাখে, আপনার নামে কিছু মামলা দিয়ে রাখলো, তো এই যে আপনি যাবেন, আপনার যে ভয় আছে, হ্যাঁ, সেটার কারণেও আপনি অ্যাসাইলামটা, এটা আপনি আপডেট করতে পারেন, আপনার একাধিক রিজন থাকতে পারে, হ্যাঁ, এই হচ্ছে কথাটা। কিন্তু সবকিছুর মধ্যে যেটা রাখতে হবে আপনাকে ক্রেডিবিলিটি, হ্যাঁ, আপনার ক্রেডিবিলিটি প্রমাণ করতে হবে। যেমন আপনি এর আগে যা ছিল ওখানে যা লিখেছেন আর যা মুখে বলবেন তা যেন এক হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যা বলবেন আর আপনার উইটনেস যারা আছে তারা যা বলবে সেটার মধ্যে মিল থাকতে হবে। আপনি এক কথা বললেন, ওনার এক কথা বললেন, তা হবে না। তো এই যে এই সমস্ত ব্যাপার, হ্যাঁ, এই জিনিসগুলো ঠিক থাকলে এখনো অ্যাসাইলাম যারা করেছেন তাদের ভয়ের কোনো রিজনই নাই, এই হচ্ছে আমার কথা। হ্যাঁ, আপনি, এবং আরেকটা জিনিস, আপনার যে একই জায়গায় বসে থাকতে কোনো কথা নেই, এটা আমি বলে কাউকে অসম্মান করতে চাই না। কথাটা হচ্ছে কেসটা আপনার, ওই যে একবার একটা কোন রকম ফাইল করে ফেলে রাখছেন, তারা ইভেন অনেকের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের কপিটা পর্যন্ত তাদের কাছে নাই। হ্যাঁ, এগুলা যে বের করে নিয়ে আসা এবং এগুলা করে এটা যে আপডেট করায়, এগুলা যা করার আপনাকে করতে হবে। আপনি খালি বসেছেন আমার ইন্টারভিউ আসে না, আর ইন্টারভিউ আসবে তার আগে আপনি রেডি হয়েছেন কেন দেখেন না, আপনার অ্যাপ্লিকেশনটা আপনার সামনে নাই, আপনার স্টেটমেন্টটা নাই, ওইটা অনুযায়ী যে কাগজপত্র আনতে হবে ওগুলা কথা নাই, ওগুলোর খবর নাই, আপনি খালি ইন্টারভিউ ডেটটা চান। কেউ একটা লিখে থাকছে অনুগ্রহপূর্বক আমাকে ইন্টারভিউ ডেট, আরে এগুলো তো যে লাভ লেটার, এগুলোর কোনো গুরুত্ব নাই। আপনি এই সময়টা ব্যবহার করে অনুগ্রহপূর্বক আপনি সময়টা ব্যবহার করে আপনার কাগজপত্রগুলো আপডেট করেন, কি জানি বলে ডকুমেন্টস আনেন। আরেকটা জিনিস, এইখানে একজন গিয়ে হাজির হন, এইগুলা কোনো কেসই না আমার কাছে। আপনি এতদিন ধরে এই দেশে থাকেন, জ্যাকসন এসে গেলে আপনি চা খাইতে বসেন, তাও 7জন নিয়ে 8জন নিয়ে বসেন। আপনি কোর্টে যাওয়ার সময়, ইন্টারভিউ যাওয়ার সময় আপনি একটা উইটনেস দিতে বলেন, একটা কথা হইল নাকি? আপনি অন্তত 10টা লোক নিয়ে যাবেন সাথে করে, হ্যাঁ, তখন কারণ সবাই বলছেন আপনি সিটিজেন, আপনি কেলে মিথ্যা কথা কইতে গেছেন। হ্যাঁ, আপনার প্রবলেম আছে, আপনার যে এত যে লোকজন, এই যে দাওয়াত খান গিয়ে দেন 50টা লোক দাওয়াতে আসতেছে, অথচ আপনার কোর্টে যাওয়ার সময় একটা লোক পাবেন না, এগুলো কোনো বন্ধুই হতে পারে না। আপনারা অবশ্যই উইটনেস নিয়ে যাবেন, 5-10জন উইটনেস নিলে আপনার এটা ভালো দেখায়। আপনাকে এখানে কেউ চিনে হতে পারে না, আপনি যে কোনো সময় যে প্রাইম মিনিস্টার আছে ওনার কাছে 100 লোক দেখা যায় মারামারিতে লেগে গেল, আর আপনার এখানে লোকটা একটা কথা বলতে রাখি। আপনারা কাইন্ডলি আপনারা 5-10জন লোক, হ্যাঁ, আমার কথায় রাগ করে, আমার বয়সে দুঃখ পেবেন না, রাগ হইেন না, আপনারা একটু উইটনেস নেন, কিছু কাগজপত্র আনান। যে রিক্সাওয়ালা ওই যে আপনাকে মাথা ফাটাই দিছিল, হ্যাঁ, যে ওই যে হাসপাতালে নিয়ে গেল, ওই রিক্সাওয়ালা থেকে একটা কাগজ আনান যে উনি নিয়ে গেছিল, ওনার নাম কি, আবার ওনারে দিয়ে ইংলিশে চিঠি লেখায় নেন না, বাংলায়
লিখবে, ইভেন অন্য কেউ তার নামে লিখে দিতে পারে। হ্যাঁ, সেটাও ইটস অল রাইট। উনি মুখে বললো, হ্যাঁ, পর সমাচার এই যে আপনিও লিখে নিলেন, কোন একজন শিক্ষক কাউকে দিয়ে লেখাইলেন, লেখায় এখানে সে ইংলিশে ট্রান্সলেশন করাবেন। হ্যাঁ, কিন্তু আবার একজন প্রধান শিক্ষক উনি ইংলিশে লিখতেই পারেন। অবস্থা ভিত্তিতে ব্যবস্থা এভাবে করে আপনার কেসটা স্ট্রং করেন। এর মধ্যে তো আপনি ওয়ার্ক পারমিট তো পাচ্ছেনই, আপনি একটু নিজের শক্ত করেন, এদিকে আপনি একটু ইংরেজি শিখেন, সব আপনার ঠিক আছে। এই পট পরিবর্তনের কারণে কারো কোনো যারা এক্সিস্টিং অ্যাসাইলাম সিকার আছেন কোনো সমস্যা হওয়ার কথা না, যদি একটু আপনি চ্যানেল মতো ঠিক মতো যান। এই কথাটাই আমরা আপনার কাছ থেকে এতক্ষণ ধরে শুনতে চাইছিলাম, এবং এটাই গুরুত্বপূর্ণ যে যারা ভয়ভীতির মধ্যে আছেন, যে বিগত বা পতিত সরকারের সময় নানাভাবে নির্যাতিত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে জীবনের নিরাপত্তায় আমেরিকায় এসে অ্যাসাইলাম সিক করেছিলেন, সরকার পরিবর্তনের কারণে তাদের এই কেসগুলোর কোনো ক্ষতি হবে না, যেটি আপনি সর্বশেষ যে কথাটি বললেন। সুতরাং এটাই আমাদের জন্য সুখবর। সুপ্রিয় দর্শক, আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা কথা বলেছেন, যেটা আপনারা জানতে চেয়েছেন, এবং আজকের অতিথি যে বিষয়টি সর্বশেষ যে কথাটি বলেছেন, যারা জীবনের এই নিরাপত্তার কারণে আমেরিকায় এসেছেন তাদের এবং অ্যাসাইলাম সিক করেছেন, তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই। জনাব জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মিজানুর রহমান, আপনি ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। আমরা সত্যির ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে অ্যাসাইলাম প্রার্থীদের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে, যে বিষয়টি নিয়ে আমরা বারবারই বলছি যে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আশা করি আজকের এই আলোচনার মধ্যে দিয়ে যারা এই পরিস্থিতিতে আবেদন করেছেন অ্যাসাইলামের, তাদের জন্য যে বিষয়টি আমরা আজকে পরিষ্কার করতে পেরেছি, আশা করি আপনাদের এই অনুষ্ঠান যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।